তরি হসপিটালে এসেছে প্রেগনেন্সি নিয়ে কনফার্ম হওয়ার জন্য। সৌহার্দের হসপিটালের মোটামুটি সবাই ওকে চেনে, তাই এই হসপিটালে আসার সিদ্ধান্ত নিয়েছে তরি। সময় নষ্ট করাটা ঠিক মনে হয়নি বলে কাছের এই হসপিটালেই টেস্ট করানোটাই ভালো মনে হয়েছে তরির কাছে। তবে পরের কাজগুলো এত কাছাকাছি কোথাও করবে না সে, সবার আড়ালে লুকিয়ে সবটা করতে হবে। কেউ যেন ঘুণ অক্ষরেও কিছু টের না পায়, তাই সচেতনতার সাথেই সবটা করার সিদ্ধান্ত নিয়েছে তরি। টেস্ট করানোর পর তরি ওয়েটিং রুমে বসে আছে। রিপোর্ট রেডি হতেও কিছুটা সময় লাগবে। তরি চেয়ারে বসে হাতে হাত ঘষছে আর চিন্তিত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকাচ্ছে। সন্ধ্যার আগে তো বাসায় পৌঁছাতেই হবে। সৌহার্দ্য বাসায় যাওয়ার আগেই ওকে গিয়ে উপস্থিত হতে হবে। ভাবতে ভাবতে তরি সামনে তাকাতেই চমকে উঠল। সামনে অরুণী দাঁড়িয়ে আছে, হাতে হাত ভাঁজ করে তরির দিকে তাকিয়ে কেমন অদ্ভুত ভঙ্গিতে হাসছে সে। তরি হতবাক হয়ে উঠে দাঁড়ালো, অবাক লাগে, তাকিয়ে বলল, তুমি এখানে? অরুণী হাসলো, বলল, আমার বাবার হসপিটাল এটা, আমি থাকবো না তো কে থাকবে? কিন্তু এটা তো, এটাও আমার বাবারই হসপিটাল। আমার বাবার 3টা হসপিটাল আছে, এটাও তার মধ্যে একটা। হয়তো তুই জানিস না, সেটা তোর ব্যাপার। তরি ভুরু কুচকে তাকিয়ে রইল অরুণীর দিকে। এত বড় বোকামি সে কিভাবে করলো? তাড়াহুড়োয় এমন কাজ করায় অনেক বড় ভুল হয়ে গেছে। এখন অরুণী কিছু জেনে গেলে কিভাবে কি করবে তরির মাথায় আসছে না। অরুণী বলে উঠল, তা এই গাইনোকোলজিস্টের চেম্বারের সামনে তুই কি করছিস হঠাৎ? আর সৌহার্দের হসপিটাল ফেলে এখানে কেন? তরি বেশ বিব্রত হয়ে বলল, তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। তরি পা ঘুরিয়ে চলে যেতে নিলে অরুণী পেছন থেকে বলল, এমন তো নয় যে তুই সৌহার্দের কাছ থেকে কিছু লুকাচ্ছিস আর এই গাইনি ডক্টরের চেম্বারে? ঠিক বুঝলাম না, ম্যাটারনিটি রিলেটেড কিছু হয়েছে নাকি? তরি বিস্ফোরিত চোখে তাকালো অরুণীর দিকে। অরুণী সেটা দেখে হাসতে হাসতে বলল, আরে ডোন্ট বি প্যানিকড। যতই হোক আমার একমাত্র বোন তুই, তোর ভালো মন্দ নিয়ে তো আমাকেও ভাবতেই হবে, তাই না? তরি দাঁতে দাঁত চেপে বলল, নিজের চরকায় তেল লাগাও। আমাকে নিয়ে কিছু ভেবে থাকলে মাথা থেকে সরিয়ে ফেলো, এতে অন্তত বেঁচে থাকতে পারবে। অরিনী তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বেঁচে থাকার সব কারণ তো তুই শেষ করে দিয়েছিস। এবার নিজেকে নিয়ে একটু ভাবিস। যতদিন তোর প্রতি সৌহার্দ্যের ভালোবাসা আছে ততদিনই তোর জীবনে শান্তি। ভালোবাসা শেষ তো শান্তিও শেষ। তরি হেসে দিল, বলল, ভালোবাসা কখনো শেষ হয় না, বরং দিন যেতে যেতে বাড়তেই থাকে। আর তুমি যেই ভালোবাসার কথা বলছো সেটা ভালোবাসা না, সেটাকে মোহ বলে, যা সৌহার্দ্যের প্রতি তোমার রয়েছে। আর বাকি রইল সৌহার্দ্যের আমার প্রতি ভালোবাসা শেষ হওয়ার কথা, সেটা কোনো দিনও ফুরাবে না। সৌহার্দ্যের পুরো অস্তিত্ব জুড়েই আমি আছি, আর আমার জীবনও জুড়ে আছে। তোমার এই দিনের আকাশের তারা গোনার অভ্যাসটা যত তাড়াতাড়ি দূর করতে পারবে ততই তোমার জন্য ভালো হবে। আমার অভ্যাস আর আমার মোহ নিয়ে তোর ভাবতে হবে না, অ্যাটলিস্ট নিজেকে নিয়ে ভাব। ছেলে মানুষের মন খুব তাড়াতাড়ি রং বদলায়। সৌহার্দ্যও তোমাকে ভুলবে, ওকে? তরি শক্ত কণ্ঠে বলো, আগুন নিয়ে খেলছো তুমি? নিজেকে নিয়ন্ত্রণে রেখে কাজ করো। সৌহার্দ্য আমাকে ভুলতে পারবে না। এত বছরেও যেটা আমার অনুপস্থিতিতে ঘটেনি সেটা আমার উপস্থিতিতে ঘটবে, এমনটা তুমি ভাবলে কি করে? আমার বরকে নিয়ে ভাবা বন্ধ করো, একটু লজ্জাবোধ রেখো, আর এটা রেখেই কাজ করো। এটাই তোমার জন্য বেটার হবে। তরি দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো। রিপোর্ট কালকে নিয়ে নেওয়া যাবে, এখন বাসায় ফেরাটা সবচেয়ে বেশি জরুরি। তরি একটা রিক্সা ডেকে তাড়াহুড়ো করে সেটাই উঠে বসলো। ফোনে কাউকে মেসেজ করে জানালো, অরুণীর ওপর 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা করো। ওর সব আপডেট আমি চাওয়া মাত্রই যেন পেয়ে যাই। সৌহার্দ্য প্রতিদিনের মতো আজও সন্ধ্যার পরপরই ডিউটি শেষ করে গাড়িতে উঠল।
ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে সিটে আরাম করে বসে গা এলিয়ে দিল। গাড়ি স্টার্ট হওয়ার 5 মিনিটের মাথায় একজন সিনিয়র ডক্টরের কল এলো। সৌহার্দ্য ভুরু কুঁচকে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৌহার্দ্য, পেশেন্টের ব্যাপারে কিছু ডিসকাশন ছিল, আমার কাছে তোমাকেই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে এই ইস্যুটার জন্য। সো লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। নো স্যার, আমি এখন ফ্রি আছি। আচ্ছা, তাহলে আমার চেম্বারে চলে এসো অ্যান্ড হারি আপ, ইটস আর্জেন্ট। ওকে স্যার। ড্রাইভার, গাড়ি ঘোরাও, পেছনের প্রাইভেট হসপিটালটাই চলো। হসপিটালে পৌঁছাতেই সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে ভেতরে প্রবেশ করলো। এই হসপিটালেই অরুণী ইন্টার্নশিপ করছে। সৌহার্দ্য বিরক্ত নিয়ে চেম্বারের দিকে এগিয়ে গেল আর মনে মনে অরুণীর সাথে দেখা না হওয়ার প্রার্থনা করল। কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হয় না। হুট করেই অরুণী সৌহার্দ্যের সামনে গিয়ে দাঁড়ালো। আচমকা এমন হওয়ায় সৌহার্দ্য বেশ চমকালো। কি ব্যাপার আজ হঠাৎ? অরুণীকে থামিয়ে দিয়ে সৌহার্দ্য বলল, তোমার সাথে কথা বলার ইচ্ছে, সময় বা প্রয়োজন কোনোটাই আমার নেই এই মুহূর্তে। বলেই সৌহার্দ্য হন হন করে সামনের দিকে এগিয়ে গেল। অরুণী পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু সৌহার্দ্য সেসবে কর্ণপাত করল না। অরুণীর আগে ফোঁসফোঁস করতে করতে বেরিয়ে গেল হসপিটাল থেকে। মধু গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ঘড়িতে এখন রাত 10টার ওপরে বাজে। তার বাবা তাকে ওয়ার্নিং দিয়েছিল 8টার মধ্যে বাড়িতে ফেরার জন্য। মধু যেহেতু সব টিউশনিও ছেড়ে দিয়েছে, তাই অযথা এত রাত পর্যন্ত বাইরে থাকাটা মিস্টার রাইহান একদমই পছন্দ করেন না। মধুও তার বাবাকে অনেক সমীহা করে চলে। মধু ড্রয়িং রুমে আসতেই দেখল মিস্টার রাইহান সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছেন। চিন্তিত ভঙ্গিতে কারোর জন্য অপেক্ষা করছিলেন, সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। মধু কোনো রকমে হাসার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম বাবা। মিস্টার রাইহান চোখ মেলে তাকালেন। মধুকে দেখে থমথমে গলায় সুজাতাকে ডাকলেন, সুজাতা, তোমার মেয়ে এসেছে, খেতে দাও ওকে। সুজাতা দ্রুত গতিতে আসতেই মধু একবার নিজের মাকে দেখে নিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি এখনো ঘুমাওনি কেন? কালকে অফিস নেই তোমার? মিস্টার রাইহান শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলেন, জেগে আছি তো তোমার জন্যই। এত লেট করে বাড়ি ফেরা ঠিক না, এটা তোমার আগেই বুঝিয়েছিলাম আমি, আর এটাই বলেছিলাম তোমাকে। বাবা, আসলে আমি টাইমলি রওনা দিয়েছিলাম, কিন্তু রাস্তায় জ্যাম ছিল প্রচুর। সরি বাবা, আর কখনো এমন লেট হবে না, আমি খেয়াল রাখবো। মিস্টার রাইহান মাথা নাড়িয়ে বলেন, খেয়াল তো তোমায় রাখতেই হবে, প্রহর নামিয়ে দিয়ে গেছে তোমায়, রাইট? জি বাবা। ঠিক আছে, প্রহরকে বলো কালকে আমার সাথে দেখা করার জন্য। কথা একটু এগিয়ে রাখা দরকার। মধু ভুরু কুচকে বলল, কথাবার্তা? কি ব্যাপারে কথা বলতে চাইছো বাবা? সেটা প্রহর এলেই জানতে পারবে। এখন খেয়ে নাও, আর অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। মধু গাল ফুলিয়ে বলল, যাই বলো না কেন বাবা, আমি এখন বিয়ে টিয়ে করছি না। সৌহার্দ্যের দাদি এই দিকেই আসছিলেন। মধুর মুখে এমন কথা শুনে বললেন, কেন রে, তোর বয়স কম হইছে? এখন বিয়ে না করলে কবে করবি তুই? বিয়ের বয়স পার হইয়া যাওয়ার পর? উফ দাদি, চুপ করো না। কেন কেন চুপ করব? সৌহার্দ্য আর ওর বউকে দেখ একবার, তোরির বয়স তোরই সমানই, ওর বিয়ে হইল, তোর সমস্যা কোথায়? সৌহার্দ্য। সুজাতাও দাদির সাথে তাল মিলিয়ে বলেন, হ্যাঁ, তোর দাদি তো ঠিকই বলেছেন, সব স্বাভাবিক থাকলে তো এতদিন তোরও বিয়ে হয়ে যেতই, এখন হলে সমস্যা কোথায়? মধু সবার দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, সমস্যা তো নেই, ব্যাস আরো কয়েকদিন তোমাদের সাথে থাকি না। অনেকগুলো দিন দূরে ছিলাম, আবারও দূরে যেতে ইচ্ছে করছে না আমার ভেতরে। সুজাতা হাসলেন এমন কথায়। দাদি মুখ বাঁকিয়ে বলেন, তো সেটা এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় মাথায় রাখা উচিত ছিল। এখন ঢং করে কি হবে, যা খেয়ে গিয়ে ঘুমা,
আপদ একটা। দাদি পা ঘুরিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। মধু দাদির দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, এহ, বুড়ির বয়স হলেও তেজ কমেনি। তোমাকে তো আমি কালকে দেখে নেব বুড়ি। মধুও নিজের ঘরের দিকে চলে গেল। মিস্টার রাইহান সুজাতার দিকে তাকিয়ে হেসে বললেন, এই দুজনের লাগালাগি এই জীবনে শেষ হবেও না। সুজাতাও হেসে বললেন, কারোর তেজ তো আর কম না কারো থেকে। যেমন মধু তেমন তোমার মা, সমানে সমানে লাগালাগি। সৌহার্দ্য ঘরে প্রবেশ করতেই দেখল তরি বেডে হেলান দিয়ে অন্যমনস্ক হয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য গলা ঝেড়ে বলল, কি ব্যাপার মিসেস সৌহার্দ্য রাইহান, কিছুটা চিন্তিত বলে মনে হচ্ছে। তরি নড়ে চড়ে বসল সৌহার্দ্যের কথায়। সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, ও তুমি চলে এসেছো, এত লেট হলো যে আজকে হঠাৎ। সৌহার্দ্য নিজের হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, ইমার্জেন্সি ছিল, তাই না চাইতেও লেট হলো আর কি। তরি বিছানা থেকে উঠে বসে বলল, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার নিয়ে আসি। সৌহার্দ্য বাধা দিয়ে বলল, আমি ডিনার করেই এসেছি, তুমি এখানে বসো। ও আচ্ছা। তরি আবারও বিছানায় বসে পড়ল। তরিকে কেমন যেন অগোছালো, বিধ্বস্ত ও চিন্তিত লাগছে সৌহার্দ্যের চোখে। অ্যাপ্রনটা হাত থেকে রেখে তরির সামনে হাঁটু মুড়ে ফ্লোরে বসল সৌহার্দ্য। তরির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আর ইউ আপসেট? তরি সৌহার্দ্যের দিকে টলমল চোখে তাকালো। কাছের মানুষের সামান্য যত্নে ভেতরের চেপে থাকা কষ্টগুলো বেরিয়ে আসতে চায়। তরি নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করে না বোধক মাথা নাড়ালো। সৌহার্দ্য তরির চোখের কোণের জলগুলো মুছে দিয়ে বলল, তাহলে কাঁদছো কেন? কি নিয়ে এত ভাবছ? মন খুলে বলে ফেলো না আমায়। তরি নাক টেনে বলল, আপনি আমায় কতটা ভালোবাসেন? সৌহার্দ্য হেসে বলল, হঠাৎ এই প্রশ্ন? আপনি বলুন আমায় আগে। অনেক, সীমাহীন, অন্তহীন। আমাকে ভুলতে পারবেন কখনো? সৌহার্দ্য হেসে ভুরু কুচকে তাকিয়ে বলল, এসব কি কথা বলছো চাঁদ? এত বছরেও যেটা সম্ভব হয়নি সেটা সম্ভব, খুব সম্ভব। সময় খুব নিষ্ঠুর, একটা মুহূর্তই যথেষ্ট সবকিছু বদলে দেওয়ার জন্য। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার এইসব কথার কারণ তো বুঝছি না, কিন্তু আমি একটা কথাই বলতে পারি, সৌহার্দ্য নিজেকে ভুলে গেলেও তার চাঁদকে ভুলতে পারবে না সে। আমি সব সময় তোমার সাথে থাকবো, সব পরিস্থিতিতে, আর সারা জীবন। তোমার হাত তো আমি ছেড়ে দেওয়ার জন্য ধরিনি। কেন এত ইনসিকিউর ফিল করছো? তরি চোখ মুছতে মুছতে বলল, যদি আমি কোনো অন্যায় করি তাহলে কি করবেন? সৌহার্দ্য হেসে বলল, তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে সারা বিশ্ব থাকলেও আমি তোমার পক্ষে থাকব, তোমার জন্য লড়ব, কারণ আমার বিশ্বাস আছে তোমার উপর। তুমি কোনো অন্যায় করতে পারো না। আমার চাঁদ সবসময় পবিত্র, আর সবচেয়ে বেশি পবিত্র। আর যদিও সে কোনো অন্যায় করেও ফেলে, সেটার পেছনে অবশ্যই কোনো যৌক্তিক কারণ থাকবে। তরি এবার শব্দ করে কেঁদে দিল। সৌহার্দ্যের বুকে হামলে পড়ে অঝরে কাঁদতে লাগলো। মনে মনে ভাবলো, আমি তোমাকে ঠকাচ্ছি সৌহার্দ্য, খুব বাজেভাবে ঠকাচ্ছি। তরির এইভাবে কান্নার মানে সৌহার্দ্য বুঝে উঠতে পারল না। চিন্তিত ভঙ্গিতে তরির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। প্রেগনেন্সির রিপোর্টের পৃষ্ঠাগুলোতে একবার চোখ বুলিয়ে আপন মনেই মলিন হাসল তরি। এমনটা তো হওয়ারই ছিল, শুধু কনফার্মেশনের জন্য টেস্টগুলো করানো। শাড়ির আঁচল মাথা পর্যন্ত টেনে বেরিয়ে গেল সে হসপিটাল থেকে। পেছন থেকে অরুণী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তরির চলে যাওয়ার দিকে। কিছু একটা মনে হতে রিসিপশনে গিয়ে বলল, এক্সকিউজ মি, কিছুক্ষণ আগে একটা মেয়ে রিপোর্ট কালেক্ট করে গেল, নাম অরিত্রী শেহরিশ। ওনার কি প্রবলেম? খুব সম্ভবত উনি প্রেগনেন্ট, শিওরলি বলতে পারছি না ম্যাম। কথাটা শুনে অরুণীর মুখ মলিন হয়ে গেল।
চোখের কোণের জল জমতে সময় নিল না। আঙ্গুল দিয়ে পানিটুকু মুছতে মুছতে ভাবল, এমনটা তো হওয়ারই ছিল। সৌহার্দ্য ডিউটি শেষে হসপিটাল থেকে বেরিয়ে এলো। গাড়িতে ওঠার সময় সামনে তাকাতেই অদূরে অরুণী আর অর্ণবকে কথা বলতে দেখতে পেল। সৌহার্দ্য ভ্রুকুটি করে তাকিয়ে রইল ওদের দুজনের দিকে কিছুক্ষণ। ওরা দুজন এখানে এখন একসাথে কি করছে এরা? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে সৌহার্দ্যের। ওদের দিকে এগোতে গিয়েও এগোলো না। ঘড়ির দিকে তাকিয়ে থেমে গেল। আজ তরিকে একটু বেশি সময় দেবে বলে তাড়াতাড়ি করে বাসায় ফিরছে সৌহার্দ্য। এমনিতেও তরির কালকের আচরণে সে বেশ চিন্তিত, তাই আগ বাড়িয়ে অরুণীর কাছে যাওয়াই মন সায় দিল না। ফোনটা বের করে ওদের দুজনের একটা ছবি তুলে নিয়ে গাড়িতে উঠে বসলো সৌহার্দ্য। অরুণী আর অর্ণবের একসাথে থাকাটা সৌহার্দ্যকে বেশ ভাবাচ্ছে। কেন যেন মনে হচ্ছে ওদের দুজনের উদ্দেশ্য খুব একটা ভালো না। অর্ণব তরিকে ভালোবাসতো, এখনো বাসে হয়তো। ভয়টা এখানেই। সৌহার্দ্য গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে এই সব ভাবছিল। এমন সময়ই প্রহর কল দিল। আজকে দেখা করিস যদি তোর সময় হয়। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকে সম্ভব না রে। হঠাৎ দেখা করার কথা বলছিস কেন? বাসায় চলে আয় আমার। বাসায় সবার সামনে এইসব বলা গেলে তো চলেই আসতাম। তোর বইয়ের সামনে এইসব বললে কখন দেখবি আমাকেই আকাশের তারা বানিয়ে দিবে। সৌহার্দ্য বিরক্ত হয়ে বলল, স্টপ টকিং ননসেন্স। সৌহার্দ্য, আই এম সিরিয়াস। মজা করছি না আমি তোর সাথে। তোরির আচরণ আমার কাছে সন্দেহজনক লাগলেও এখন আমি নিশ্চিত যে খুনগুলো তোরিই করেছে। এই সত্যিটা তুইও জানিস, আর খুব শীঘ্রই এটা প্রকাশ পাবে সবার সামনে। তখন সৌহার্দ্য ওকে থামিয়ে দিয়ে বলল, কিছু প্রকাশ করবি না তুই। যা হওয়ার তা হয়ে গেছে। চাঁদকে আমি আমার থেকে দূরে সরতে দিব না। তোর সন্দেহ সত্যি বলে প্রমাণিত হলে তুই কিছু প্রকাশ করবি না, সব কেস ক্লোজ করে দিবি। আমি চাঁদকে নিয়ে অনেক দূরে চলে যাব। সৌহার্দ্য, তুই পাগল হয়ে গেছিস। তোর চাঁদের প্রেমে উন্মাদ হয়ে তুই ন্যায় অন্যায় সব ভুলে গিয়েছিস। হ্যাঁ, তোর যা মনে করার তুই করে নে, কিন্তু আমি যা বলেছি তুই সেটাই করবি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। প্রহরকে কিছু বলার সুযোগ না দিয়েই সৌহার্দ্য ফোনটা কেটে দিল। প্রহর হতাশ চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সৌহার্দ্য বাড়ি ফিরল বিকালে। হাতে এক গোছা লাল গোলাপ আর মুখে হাসি নিয়ে নিজের ঘরে ঢুকতেই দেখল ঘরে কেউ নেই। সারা ঘরে একবার চোখ বুলিয়ে হাত থেকে অ্যাপ্রন আর স্টেথোস্কোপটা টেবিলের ওপরে রাখলো। বারান্দা ওয়াশরুম চেক করেও তরিকে না পেয়ে তার মাকে ডাকলো। সুজাতা কফি নিয়ে ঘরে ঢুকতেই সৌহার্দ্য বলল, মা, চাঁদ নিজের বাবার কাছে গেছে, দুপুরে বেরিয়েছিল। পরে আমাকে কল দিয়ে বলল বাবার বাসায় কয়েকদিন থেকে আসবে। আমি আর কি বলবো। সৌহার্দ্য রাগী কণ্ঠে বলল, ও যেতে চাইলো আর তুমি ওকে পারমিশন দিয়ে দিলে? সুজাতা অবাক হয়ে বলল, তো আমি ওকে আটকাবো কেন? আর তুই এমন করছিস কেন? তুই জানিস না তোকেও বলে যায়নি? আমায় না জানালে জানবো কি করে? এমনটা কেন করলো ও? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলো না? ও জানে না ওকে ছাড়া থাকতে পারি না আমি। সৌহার্দ্য গাড়ির চাবি নিয়ে আবারও বেরিয়ে গেল। সুজাতা পেছন থেকে ডাকলেও শুনল না। ড্রয়িং রুমে আসতেই দেখল প্রহর ভেতরে আসছে। সৌহার্দ্য অবাক হয়ে বলল, তুই তুই আবারও এখানে কেন এসেছিস বলতো? প্রহর মুখ বাঁকিয়ে বলল, তোর বাপ ভাই বোন মিলে শান্তিতে থাকতে দিলে তো আর আসতাম না। কাজ দিয়েই যাচ্ছিলাম, মধু ফোন করে বলল তোর বাবা নাকি দেখা করতে চেয়েছে আমার সাথে, তাই আসতে হলো। সৌহার্দ্য কিছু না বলে দ্রুত গতিতে পা চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রহর হতভম্ব হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, এই ছেলে আবার কই যাচ্ছে? মাত্রই তো বাসায় ফিরল। সৌহার্দ্য কয়েক মিনিটের মধ্যেই গাড়ি নিয়ে তরির বাড়ির সামনে পৌঁছালো।
কলিং বেল বাজানোর কিছু মুহূর্ত পর মোহনা দরজা খুলে দিলেন। সৌহার্দ্যকে দেখে হাসি মুখে বলেন, আরে বাবা তুমি, এসো এসো, ভেতরে এসো। তরি, দেখ তো কে এসেছে। সৌহার্দ্য কোনো রকমে হাসার চেষ্টা করে ভেতরে প্রবেশ করলো। তরি ড্রয়িং রুমে আর অর্ণবকে পাশাপাশি নিয়েই বসে থাকতে দেখে রাগের মাত্রা যেন আরো বেড়ে গেল সৌহার্দ্যের। কে এসেছে মা? বলে সামনে তাকাতেই সৌহার্দ্যকে দেখে চোখ কপালে তুলল তরি। অবাক কণ্ঠে বলল, তুমি এখানে? সৌহার্দ্য রাগী দৃষ্টিতে একবার তরি আর একবার অর্ণবকে দেখে হনহনিয়ে তরির রুমে চলে গেল। তরি হতভম্ব হয়ে সৌহার্দ্যের পিছু পিছু গেল। সৌহার্দ্য গম্ভীর হয়ে বিছানায় বসে আছে। তরি দরজা চাপিয়ে দিয়ে সৌহার্দ্যের সামনে এসে দাঁড়াতেই সৌহার্দ্য দ্রুত গতিতে উঠে দাঁড়িয়ে তরির বাহু চেপে ধরল। রাগী কণ্ঠে বলল, প্রথমত আমাকে না জানিয়ে এই বাসায় থাকতে এসেছ, আর দ্বিতীয়ত অর্ণবের সাথে পাশাপাশি বসেছ আমি অপছন্দ করার সত্ত্বেও। এখন তোমায় কি শাস্তি দেওয়া উচিত তুমিই বলো। তরি অবাক চোখে তাকিয়ে বলল, শাস্তি? কিসের শাস্তি? সৌহার্দ্য, আমার কথা শোনো। আমি তোমাকে রাতে জানাবো ভেবেছিলাম, তুমি তখন ফ্রি থাকতে, তাই তখনই কল করব এটা ভেবেছিলাম। শাট আপ, অজুহাত বানানো বন্ধ করো। তুমি ভালো করেই জানো তোমার কল আমি এক রিংয়েই রিসিভ করি। সার্জারি থাকলে অন্য ব্যাপার। আমার থেকে দূরে থাকার জন্যই আজকে তুমি এখানে চলে এসেছো। কালকে রাতে তোমার কান্না দেখেই কিছুটা আন্দাজ করেছি আমি। নিশ্চয় কিছু একটা ঘটেছে। কি হয়েছে আমায় বলো। তরি ভীত দৃষ্টিতে সৌহার্দ্যের দিকে তাকালো। নিজেকে সামলে আশেপাশে তাকাতে তাকাতেই বলল, কিচ্ছু হয়নি সৌহার্দ্য, তুমি বেশি ভাবছ। বাবা আমার সাথে দেখা করতে চেয়েছিল, তাই ভাবলাম কয়েকদিন এখানেই থেকেই যাই। সৌহার্দ্য ভুরু কুঁচকে তাকিয়ে রইল তরির দিকে। কেন যেন চেয়েও তরিকে ওর বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না। তবুও বলল, তাহলে দেখা করেই চলে যাই, চলো। এখানে থাকতে হবে না, এই অর্ণবের সাথে এক বাড়িতে তো আমি তোমাকে থাকতে দেবই না। তরি আমতা আমতা করে বলল, অর্ণব ভাই তো এই বাড়িতে শুধু রাতে থাকে, সারাদিন তো থাকেই না। তুমিও থাকো আজকে, আমি শুধু দুদিন থাকবো, পরশু চলে যাব বাসায়। অনিচ্ছা সত্ত্বেও সৌহার্দ্য মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তরি খুশি হয়ে বলল, আমি কফি নিয়ে আসছি তোমার জন্য। নিজের জন্যও এনো, একা একা কফি খাই না আমি তোমাকে ছাড়া। তরি শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই 2 কাপ গরম গরম কফি এনে একটা সৌহার্দ্যের হাতে দিল। দুজনে কফি খেতে খেতে গল্প করলো অনেক। সৌহার্দ্য কফি খাওয়া বাদ দিয়ে তরির হাসি মুখের দিকেই তাকিয়ে রইল। এই একটা জায়গায় তার সকল সুখ, আনন্দ, আবেগ, অনুভূতি। হঠাৎই গাটা গুলিয়ে উঠতেই তরি চমকে বসা থেকে উঠে দাঁড়ালো। ছুটে ওয়াশরুমে চলে গেল সে। এই ভয়টাই সে পাচ্ছিল, এখন সৌহার্দ্যের হাতে ধরা না পড়লেই হয়। সৌহার্দ্য হন্তদন্ত হয়ে তরির পিছু পিছু এলে তরি সৌহার্দ্যের মুখের ওপরে দরজাটা লাগিয়ে দিল। বমি করে ফ্রেশ হয়ে 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তরি। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে দেখল সৌহার্দ্য ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তরির বুকটা কেঁপে উঠল, এই ভয়ে যে সৌহার্দ্য সবটা বুঝে ফেলল কিনা। সৌহার্দ্য এগিয়ে এসে তরির চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ওর হাতের কবজি চেপে ধরে মনোযোগী ভঙ্গিতে কিছু একটা পরখ করল। পর মুহূর্তেই অবিশ্বাস্য দৃষ্টিতে তরির ভীত মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, প্রেগনেন্সি টেস্ট করাতেই অরুণীর হসপিটালে গিয়েছিলে তাই না? এত বড় একটা নিউজ তুমি আমার থেকে লুকিয়ে রেখেছ। আমাকে এটা বলো যে তোমার মাথায় আসলে চলছেটা কি। সৌহার্দ্য চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে তরির দিকে। তরি অস্থির হয়ে উঠেছে, তার চোখে মুখে শঙ্কা, অস্বস্তি স্পষ্ট। সৌহার্দ্যের সামনে থেকে সরে দাঁড়িয়ে হুট করে বিছানায় বসে পড়ল। সৌহার্দ্য ভুরু কুঁচকে তাকিয়ে রইল তরির দিকে। কেন যেন সবকিছু ঠিকঠাক লাগছে না।
তরি হাতে হাত ঘষছে, ছটফট করছে। সৌহার্দ্য বলল, এমন ছটফট করছো কেন? তোমার হাব ভাব দেখে কেন যেন স্বাভাবিক লাগছে না। না, তেমন কিছু না। তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? আমাদের বেবি আসছে, এতে তুমি হ্যাপি নও? তুমি তো 2 দিন আগেই জেনেছিলে প্রেগনেন্সি নিয়ে, আমাকে একবারও বললে না কেন? আর এর থেকে সবচেয়ে বড় কথা হলো, তুমি টেস্ট করাতে গিয়েছিলে, তাও আবার অরুণীর হসপিটালে। কিন্তু কেন? আমি থাকতে তোমার এত কিছুর কি প্রয়োজন? আমাকে একবার বললেই তো পারতে তোমার প্রবলেমগুলো। এছাড়া তুমি আমার হসপিটাল বাদ দিয়ে অন্য হসপিটালে গিয়েছো। সব দিক বিবেচনা করে আমার ধারণা কিন্তু এক জায়গায় গিয়েই দাঁড়ায়, আর সেটা হলো তুমি আমার থেকে সবটা লুকাতেই এত কিছু করেছো। তরি চকিত দৃষ্টিতে তাকালো সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্যের চোখে সন্দেহ। তরি তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে বলল, না না, তুমি তুমি আমাকে ভুল বুঝছো। তাহলে ঠিক কোনটা, বোঝাও আমাকে। আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এর জন্যই তো এত কিছু করতে হলো। সৌহার্দ্য ভুরু কুচকে তাকিয়ে রইল তরির দিকে। অবিশ্বাসের হাসি হেসে বলল, আর ইউ শিওর? তরি মুখটা ছোট করে বলল, হুম, কিন্তু আমার প্ল্যানে তো পানি ঢেলে দিলেন আপনি। এর জন্যই তো দূরে চলে এসেছি আমি। তোমার ডাক্তারি চোখ থেকে তো কিছু লুকানোই সম্ভব না। হুম। সৌহার্দ্য হেসে তরিকে নিজের বাহুতে জড়িয়ে নিয়ে বলল, তো এই ছিল আমার ম্যাডামের প্ল্যান। আচ্ছা যাও, তোমার প্ল্যান অনুযায়ী কিচ্ছু হয়নি তো কি হয়েছে? তুমি আমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলে না? আমি সত্যি অনেক সারপ্রাইজড হয়েছি, অনেক খুশিও। আমি ভাবতেও পারছি না চাঁদ, আমি বাবা হব, তুমি মা হবে, আমার পরিচয় পাবে, আমি ওকে নিজে কথা শেখাবো, আমার আঙ্গুল ধরে ও হাঁটা শিখবে। আমি সত্যি অনেক এক্সাইটেড এটা নিয়ে। ইটস দ্য বেস্ট ফিলিং অফ মাই লাইফ। সৌহার্দ্য তরির মাথায় গভীরভাবে ওষ্ঠ স্পর্শ করল। তরি হাসার চেষ্টা করেও পারল না। মাথা তুলে সৌহার্দ্যের দিকে তাকিয়ে দেখল, ওর চোখের কোণে জল টলমল করছে। তরি মলিন মুখে বলল, বাচ্চায় এত পছন্দ আপনার? আগে তো কখনো বলেননি। সৌহার্দ্য হেসে বলল, আসলেই অনেক পছন্দ আমার। আমার চোখের সামনে কোনো বেবি পড়লেই ওকে আমি কোলে নেই। সেই ছোট ছোট হাত, একটা নিষ্পাপ মুখ, চাহনি অসাধারণ সুন্দর, আমার চোখে দেখা সেরা সৌন্দর্য। তরি থমথমে মুখে হাসার চেষ্টা করলো। সৌহার্দ্য নিজের ফোন হাতে নিয়ে বারান্দার দিকে যেতে যেতে বলল, ডিনারের ব্যবস্থা করো, এমনিতেও খিদে পেয়েছে প্রচুর। আমি সবাইকে গুড নিউজটা জানাই, ততক্ষণে সবাই অনেক খুশি হবে। ঘড়ির কাঁটা রাত 2টোর ওপরে। বাইরে থেকে ডাহুকের শব্দ কানে ভেসে আসছে। এই মধ্যরাতে সবাই ঘুমে বিভোর। তরি সৌহার্দ্যের বুক থেকে মাথা তুলে ওর মুখের দিকে তাকালো। আবছা আলোয় সৌহার্দ্যের ঘুমন্ত মুখটা আর ঘন ঘন নিঃশ্বাসের শব্দে তরি নিশ্চিত হলো সৌহার্দ্য গভীর নিদ্রায় আচ্ছন্ন। তরি ধীর গতিতে সৌহার্দ্যের বাহু বন্ধন ছাড়িয়ে নিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ালো। চোখের কোণে জমে ওঠা অশ্রু মুছে নিয়ে নিজের ব্যাগটা ড্রয়ার থেকে বের করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। 5 মিনিটের মাথায় বাসার গেটের মাথায় এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পর একটা কালো গাড়ি তরির সামনে এসে দাঁড়ালো। তরি ড্রাইভিং আর ফ্রন্ট সিটে 2 জনের দিকে তাকিয়ে রসিত চোখে তাকিয়ে বলেছিলাম না গেটের সামনে আগে আগে এসে দাঁড়াতে? আমি আসার পর কেন তোমাদেরকে দেখলাম না, স্টুপিড কোথাকার। তরি রেগে মেগে গাড়িতে উঠে বসলো। গাড়ির ডোর লাগানোর সময় দেখতে পেল মিস্টার আফনাদ নিজের ঘরের বেলকুনিতে দাঁড়িয়ে তরির দিকেই তাকিয়ে আছে। তরি গাড়ির ডোর লাগাতেই মিস্টার আফনাদের কল এলো। তরি রিসিভ করে বলল, হ্যাঁ বাবা, যা করার ভেবে চিন্তে করো। জানি না কেন আজ রাতেই তোমার কি প্রয়োজন পড়লো, কিন্তু এত বছর তোমার পাশে ছিলাম, তোমায় সাপোর্ট দিয়েছি, তোমার নির্ভরতার খুঁটি ছিলাম। আমি এক্সপেক্ট করছি তুমি কোনো অন্যায় করবে না, আমার তরি কোনো অপরাধ করবে না।
এটা আমার বিশ্বাস তোমার প্রতি। আশা করি তুমি আমার বিশ্বাস ভাঙবে না। তরি চোখ খিচে বন্ধ করে বসে রইল। কেউ তার ভেতরের রক্তক্ষরণ দেখতে পারছে না। আজকের মতো অসহায় পরিস্থিতিতে তরি আজ পর্যন্ত কখনো পড়েনি। মা হওয়া সহজ নয়, আর একজন মায়ের বুকের হাহাকারের চেয়ে বড় কষ্ট এই পৃথিবীতে আর কিছু নেই। তরি নাক টেনে চোখ মুখ মুছে বলল, আমি অত কিছু ভাবছি না, আমি অতটাও ভালো নই বাবা। আর আজ আমি একটা অন্যায় করার পথে পা বাড়িয়েছি। আমার জীবনের প্রথম খুন করতে যাচ্ছি আমি। তোমার বিশ্বাস ভঙ্গের জন্য আমি ক্ষমা চাইবো না বাবা, কারণ আমি কারোর ক্ষমার যোগ্যই থাকবো না আজকের পর থেকে। তরি ফোনটা কেটে সিম কার্ডটা খুলে ফেললো। ড্রাইভারকে তাড়া দিয়ে বলল, আর 1 ঘন্টা সময় পাবে তুমি, এর মধ্যে আমাকে পৌঁছে দেবে। ড্রাইভার ভীত দৃষ্টিতে তাকিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। শুনশান রাস্তায় ঝড়ের গতিতে ধুলো উড়িয়ে নিশ্চুপ শহরের বাইরের দিকে চলতে লাগলো গাড়িটি। ফজরের আজান আশেপাশে ধ্বনিত হচ্ছে। তরি গাড়ি থেকে বেরিয়ে সোজা নিজের ডুপ্লেক্স বাড়ির ভেতরে চলে গেল। দারোয়ান সালাম দিলেও তরি শুধু উত্তর দিল, কিন্তু কোনো দিকে তাকালো না। সিঁড়ি বেয়ে নিজের বেডরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল তরি। বিছানার ওপরে দেওয়াল জুড়ে নিজের মায়ের ছবির দিকে তাকিয়ে মুখে হাত চেপে কেঁদে উঠল সে। মা, আমি অনেক খারাপ একটা কাজ করতে যাচ্ছি, তাই না? নিজের প্রতি ঘৃণা লাগছে আমার, কিন্তু আমি কি করব বলো? তুমি তো জানো সব। এই পৃথিবীতে কেউ কিছু না জানলেও তোমাকে তো আমি সবটা বলি। তুমিই বলো, আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় আছে কি না? নেই তো। একটা নিষ্পাপ প্রাণকে পৃথিবীর আলোই দেখতে দিতে পারবো না আমি। এর চেয়ে আমার নিজের মরণও অনেক ভালো ছিল মা। হঠাৎই দরজায় কারোর কড়া নাড়ার শব্দে চমকে উঠল তরি। চোখ মুছতেই বাহির থেকে আওয়াজ ভেসে এলো, অরিত্রী, দরজা খোল মা, ভেতরে বসে আবার কান্নাকাটি লাগিয়েছিস। দারোয়ান আজাদের স্ত্রী এসেছেন। তরি দরজা খুলে দিয়ে ওনাকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুমি কোনো দিনও ক্ষমা করো না চাচি। আমার জন্য আজাদ চাচা মারা গেছেন, আমার জন্য আজ তুমি স্বামীহারা। তোমার এত এত কষ্টের জন্য শুধু আমি দায়ী চাচি। এসব কি বলছিস তুই চাঁদ? তুই নিজেকে কেন দোষী ভাবছিস সব কিছুর জন্য? তোর দারোয়ান চাচার যতদিন পৃথিবীতে থাকার ছিল তিনি থেকেছেন, এটার জন্য তুই দায়ী কেন হবি? তোর চাচাকে তো আর তুই খুন করিসনি, তাই না? আমি আজ পর্যন্ত কাউকে খুন করিনি চাচি। আমি তো শুধু মিস্টার আরমানের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। এছাড়া কোনো অপরাধ করার কথা ভাবতেও পারি না আমি। কিন্তু আমার ভাগ্যটাই না অদ্ভুত, সবসময় আমার সাথে নিষ্ঠুরতা করে। আমার কপালে সুখ নেই জানো চাচি। শুধু সৌহার্দের ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ওকেও ঠকাতে হচ্ছে আমায়। সৌহার্দ্যকে ঠকাচ্ছিস মানে? আচ্ছা, তুই এতদিন পর এলি এখানে? তোকে একটা কথা বলা হয়নি আমার। সৌহার্দ্য এসেছিল এখানে। তোরই অবাক চোখে তাকিয়ে বলো, কি? সৌহার্দ্য এসেছিল? ও কেন আসবে? চাচা মারা যাওয়ার পর ওর আসার তো কথা না। এসেছিল তোর চাচা মারা যাওয়ার আগে। ওকে নিজের সিন্ধুকের চাবি দিয়ে গিয়েছিল, যেই সিন্ধুকে আমি বা তুই কোনোদিনও হাত লাগাতে পারিনি, সেটার চাবি। ওতে কিছু কাগজপত্র আরো কি কি যেন ছিল, ওগুলো নিয়ে গেছে। তরি হতবাক হয়ে তাকিয়ে রইল। মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে ধীরে ধীরে। দিক বিদিক শূন্য হয়ে তরি বলল, তার মানে তো সৌহার্দ্য আমার ব্যাপারে সব জানে? সব জেনে গেছে ও আগেই? না, আমি এখনো কিছু জানি না, কিন্তু আজ আমি সবটা জানবো। আর তুমি যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো সেটা আমি কোনোদিনও পূরণ হতে দেব না। আমার অনাগত সন্তানের মৃত্যু এই ডক্টর সৌহার্দ্য রাইহান পৃথিবীতে বেঁচে থাকতে সম্ভব নয়। তরি বিস্ফোরিত চোখে পেছনে তাকাতেই দেখল সৌহার্দ্য ওর দিকেই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে।